আমি শুভম। ছোটবেলা থেকে ভূত প্রেতের ব্যাপারে খুব একটা বিশ্বাস করতাম না, কিন্তু একটা ঘটনা আমার জীবনকে বদলে দিয়েছিল, যা আজও আমাকে আতঙ্কিত করে। 2016 সালের এক শীতের রাতে আমাদের গ্রামের পুরনো বাড়িতে এমন কিছু ঘটেছিল যা কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। আমার দাদু, যিনি 6 মাস আগে মারা গিয়েছিলেন, তিনি কি সত্যিই চলে গিয়েছিলেন, নাকি মৃত্যুর পরও তিনি আমাদের আশেপাশেই রয়ে গিয়েছিলেন? রাতের অন্ধকারে দরজায় অজানা আওয়াজ, জানলার বাইরে অদৃশ্য ছায়া, আর ফিসফিসে কণ্ঠস্বর যা বলছিল, তুই পালাতে পারবি না। ভূত হলেও আত্মীয়, এক ভয়ঙ্কর সত্য ঘটনা। আমার নাম শুভম। ছোটবেলা থেকেই ভূত প্রেতের ব্যাপারে খুব একটা বিশ্বাস করতাম না, তবে একটা ঘটনা আমার বিশ্বাসের পুরো ভিত নাড়িয়ে দিয়েছিল। আজ সেই গল্পই শেয়ার করব, যে গল্পটা এখনো রাতে ঘুমাতে গেলে মনের ভেতর গা শিরশির করে তোলে। ঘটনাটা ঘটে 2016 সালের ডিসেম্বর মাসে। শীতকালীন ছুটিতে আমি আর আমার পরিবার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আমাদের পুরনো দোতলা বাড়িটা প্রায় 80 বছরের পুরনো। বিশাল উঠোন, পাশে বড় বটগাছ, আর সামনের দিকে একটা পুকুর, সব মিলিয়ে এক অদ্ভুত রহস্যময় পরিবেশ। আমার দাদু, শশাঙ্ক বাবু, 6 মাস আগেই মারা গিয়েছিলেন। খুব কঠোর স্বভাবের মানুষ ছিলেন, আমাদের বাড়ির সবাই তাকে ভয় পেত। তবে তার মৃত্যুটা হয়েছিল অদ্ভুতভাবে। এক রাতে তিনি পুকুরের পাশে বসেছিলেন, হঠাৎ তিনি চিৎকার করে উঠলেন। পরিবারের সবাই দৌড়ে গিয়ে দেখে, তার মুখটা ভয়ানকভাবে বিকৃত হয়ে গেছে। চোখগুলো ছিল একদম ফাঁকা, আর তিনি নিঃশব্দে কাঁপছিলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। কেউ জানত না কি হয়েছিল, কিন্তু গ্রামের মানুষ বলতো, তিনি কিছু দেখেছিলেন যা তাকে মুহূর্তের মধ্যে মেরে ফেলেছিল। আমি গ্রামে যাওয়ার পর দাদুর পুরনো ঘরটাই আমাকে দেওয়া হলো। রাতের বেলা ঘুমাতে গিয়ে মনে হলো, কেউ যেন আমায় দেখছে। জানলার পর্দাটা কাঁপছিল, যদিও বাতাস বিশেষ ছিল না। বাবা, সাবধান, তোমার দাদুর আত্মা এখনো শান্ত হয়নি। ও কিছু একটা দেখতে পেয়েছিল, যা তাকে এখনো তাড়া করে বেড়াচ্ছে। আমার মা বাবা এসব কুসংস্কার বলে উড়িয়ে দিলেন। আমিও মনে করলাম, এটা হয়তো গ্রামের লোকেদের বানানো গল্প। কিন্তু এরপর যা ঘটল, তা পুরো পরিস্থিতিকে বদলে দিল। সেদিন রাতে আমি আর আমার ছোট বোন টিনার ঘুম আসছিল না। টিনা হঠাৎ বলল, দাদা, কেউ যেন আমাদের জানলার বাইরে দাঁড়িয়ে আছে। আমি উঠে গিয়ে জানলার পর্দা সরালাম, কিন্তু বাইরে কাউকে দেখতে পেলাম না। তারপরই ঘটল ভয়ানক ব্যাপারটা। জানলার কাছে একটা হাতের ছাপ, যেন কেউ বাইরে থেকে চাপ দিয়ে রেখেছে। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম, আর ঠিক তখনই দাদুর পুরনো কাঠের আলমারিটা বিকট শব্দে খুলে গেল। ভেতর থেকে একটা গন্ধ বেরিয়ে এলো, একটা পুরনো, পচা, সোদা গন্ধ। আলমারির ভিতরে দাদুর পুরনো কাপড়চোপড় রাখা ছিল, কিন্তু সেগুলো যেন অদ্ভুতভাবে নড়তে শুরু করল। টিনা চিৎকার দিয়ে পালিয়ে গেল। আমি কোনোমতে দরজাটা বন্ধ করলাম, কিন্তু মনে হচ্ছিল, কেউ বা কিছু ঘরের ভিতর থেকে দরজা ধাক্কাচ্ছে। পরদিন সকালে আমি সব বললাম বাড়ির সবাইকে, কিন্তু কেউ বিশ্বাস করল না। বরং মা বললেন, এসব তোমার কল্পনা, বেশি ভূতের গল্প পড়েছ, তাই এইসব দেখছ। আমার দাদু, তিনি আমার ঠিক সামনে দাঁড়িয়েছিলেন, কিন্তু তার চোখগুলো ছিল একদম ফাঁকা, ঠোঁটের কোণে একটা বিকৃত হাসি। তার হাত দুটো অস্বাভাবিকভাবে লম্বা হয়ে গিয়েছিল, আর তার চামড়া যেন ধীরে ধীরে খসে পড়ছিল। আমি দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেলাম, কিন্তু পেছনে সেই গলার আওয়াজ শুনতে পেলাম, তুই পালাতে পারবি না। পরদিন সকালে আমি আর দাদুর পুরনো বন্ধুর কাছে গেলাম। তিনি আমাদের একটা ভয়ানক সত্যি বললেন। দাদু ছোটবেলায় এক ভয়ানক অভিশাপের শিকার হয়েছিলেন। তার বাবা একসময় এক সাধুর সঙ্গে দুর্ব্যবহার করেছিলেন, আর সেই সাধু আমাদের পুরো পরিবারকে অভিশাপ দিয়েছিলেন। তোমাদের পুরুষরা একদিন এমন কিছু দেখবে, যা তাদের ধ্বংস করে দেবে। আমার দাদু সেই রাতের পুকুর পাড়ে ঠিক কি দেখেছিলেন, তা আমরা কেউ জানি না, কিন্তু সেটাই তাকে মেরে ফেলেছিল, আর তার আত্মাও সেটার হাত থেকে রেহাই পায়নি। আমরা এক তান্ত্রিক ডেকে আনলাম, যিনি আমাদের বাড়িতে পুজো করলেন, কিন্তু তিনিও বললেন, যা এখানে আছে তা চলে যাবে না, এটাকে শুধুমাত্র ঘুম পাড়ানো সম্ভব। সেই রাতেই আমরা পুরো পরিবার মিলে মন্দিরে গিয়ে পুজো দিলাম। এরপর ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হলো, কিন্তু আমি জানি, দাদুর আত্মা এখনো আমাদেরই মধ্যে কোথাও ঘুরে বেড়াচ্ছে, অপেক্ষা করছে সেই দিনের,
যেদিন কেউ আবার সেই ঘটনার পর আমরা কিছুদিন গ্রামের বাড়িতে আর থাকিনি। বাবা সিদ্ধান্ত নিলেন দাদুর পুরনো বাড়িটা তালাবদ্ধ করে শহরে ফিরে যাবেন। কিন্তু আমার মনের ভেতর সবসময় একটা প্রশ্ন ঘুরত, দাদু আসলেই কি মুক্তি পেয়েছেন, নাকি তিনি এখনো আমাদের চারপাশেই আছেন? কয়েক মাস পর হঠাৎ একদিন বাবার ফোন এলো। বাড়ির কেয়ারটেকার হরেন কাকা খুব অসুস্থ হয়ে পড়েছেন। তিনি ফোনে শুধু এটুকুই বলতে পেরেছিলেন, ওরা ফিরে এসেছে, আমি আর থাকতে পারছি না। আমরা তৎক্ষণাৎ গ্রামের বাড়ির দিকে রওনা দিলাম। কিন্তু সেখানে পৌঁছানোর পর যা দেখলাম তা কোনো দুঃস্বপ্নের চেয়েও ভয়ানক ছিল। বাড়ির গেটটা হাট করে খোলা ছিল। চারপাশে কেমন একটা গুমোট ভাব, যেন বাতাসের মধ্যেও শূন্যতা ভর করে আছে। ভেতরে ঢুকে দেখি সবকিছু অদ্ভুতভাবে এলোমেলো। জানালাগুলো নিজের থেকেই খোলামেলা হয়ে গেছে, আর দেয়ালের গায়ে লম্বা আঁচড়ের দাগ। হরেন কাকা আমাদের দেখেই হাউমাউ করে কেঁদে উঠলেন। তিনি কাপা কাপা গলায় যা বললেন তাতে আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। ও, ওনারা ফিরে এসেছে। আমি রাতে শুনতে পাই কেউ যেন দরজায় ধাক্কাচ্ছে। কখনো দেখি জানলার বাইরে দাঁড়িয়ে কেউ আমায় দেখছে। আমি এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না। আমার বাবা মা এগুলো শোনার পরও বললেন, এটা কুসংস্কার, এসব তোমার ভয় থেকে হচ্ছে। কিন্তু আমি জানতাম কিছু একটা সত্যিই ছিল। সেদিন রাতে আমরা সবাই বাড়িতেই ছিলাম, মা বাবা আর ছোট বোন টিনা এক ঘরে, আমি আলাদা ঘরে। কিন্তু ঘুমানোর কিছুক্ষণ পরেই শুরু হলো সেই পরিচিত আওয়াজ। আমার রক্ত জমে গেল। সেই একই ফিসফিসে কণ্ঠস্বর, ঠিক যেমন দাদুর গলায় ছিল। আমি দরজা খুলব কি না ভাবছি, ঠিক তখনই জানলার কাছে একটা ছায়া দেখতে পেলাম। কিন্তু সেটা মানুষের ছায়া ছিল না, একটা দীর্ঘ হাত, সরু আঙুল, যেন কোনো ভগ্ন আত্মা জানলার ওপার থেকে আমায় ছুঁতে চাইছে। আমি তৎক্ষণাৎ জানলার পর্দা টেনে দিলাম, কিন্তু ঠিক তখনই পেছনে থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস আমার ঘাড় স্পর্শ করল। যেন কেউ আমার একদম পেছনে দাঁড়িয়ে আছে। আমি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালাম, আর আমার চোখের সামনে ছিল দাদুর আত্মা। দাদুর মুখটা আগের থেকেও বেশি বিকৃত হয়ে গেছে। তার চোখের গহর কালো, একদম ফাঁকা, আর তার ঠোঁটের কোণে সেই একই অস্বাভাবিক হাসি। তিনি আস্তে আস্তে ফিসফিস করে বললেন, আমি এখনো মুক্তি পাইনি, কারণ আমি একমাত্র নই, আরও কেউ আছে, ওরা আমাকে ধরে রেখেছে। আমার শরীর অবশ হয়ে গেল। দাদু কি বলতে চাইছেন, এখানে আরও কিছু আছে? তবে কি সেই অশুভ? ঠিক তখনই বাতাসে একটা বিকট গর্জন শোনা গেল, যেন কেউ প্রচণ্ড রাগে চেঁচিয়ে উঠল। পুরো ঘর কেঁপে ভূত হলেও আত্মীয়, এক ভয়ঙ্কর সত্য ঘটনা।